সবাইকে স্বাগত জানাচ্ছি RICL প্রেজেন্টস মিট দ্য পিপল এই আয়োজনে সঞ্চালক হিসেবে রহমান রাশেদ আপনাদেরকে স্বাগত জানাতে চাই। আজকে আমাদের আয়োজন সাজিয়েছি নগর পরিকল্পনা নিয়ে, অর্থাৎ কেমন নগর চাই, বিশেষ করে সেই সাথে জড়িয়ে রয়েছে নগর সমস্যা, নাগরিক ভাবনা, এবং সেই নাগরিক ভাবনায় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব গোটা আয়োজন জুড়ে। এই সাথে সাথে স্টুডিওতে রয়েছেন তরুণ নাগরিকদের প্রতিনিধি, অর্থাৎ তরুণ সমাজ, সেই প্রতিনিধি হয়ে তারা প্রশ্ন করবেন যে নাগরিক ভাবনা, তারা কি মনে করছেন নগর হিসেবে কেমন নগর হওয়া উচিত, বসবাসযোগ্য নগর হওয়া উচিত, বা একটা সুন্দর জীবন কিভাবে নিশ্চিত করতে পারে একটা রাষ্ট্র, যেহেতু নতুন সরকার ক্ষমতায় এসছে এবং নির্বাচিত সরকারের কাছেও নিশ্চয়ই তাদের প্রত্যাশা এবং ভাবনার কথা তুলে ধরবেন। আমরা আজকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি এই বিষয়ে কথা বলার জন্য নগর পরিকল্পনাবিদ অধ্যাপক ডক্টর আক্তার মাহমুদ। তিনি স্টুডিওতে রয়েছেন, স্বাগত জানাচ্ছি। ডক্টর আক্তার মাহমুদ, স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। আপনাকে ধন্যবাদ। এবং একই সাথে দর্শক, আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন টেলিভিশনের পর্দায় আমাদের তরুণ নাগরিক সমাজের প্রতিনিধি, অর্থাৎ এক ঝাঁক তরুণ শিক্ষার্থী রয়েছেন আমাদের সামনে। তারা তাদের মনের যত কথা এবং প্রশ্ন তুলে ধরবেন আজকের আয়োজনের মাধ্যমে, এবং তাদেরকেও স্বাগত জানাচ্ছি। অনেক ধন্যবাদ আপনারা স্টুডিওতে এসেছেন সেই জন্য। আমি আয়োজনের শুরুতেই ডক্টর আক্তার মাহমুদ, আপনাকে একটা প্রশ্ন করতে চাই যে নগর পরিকল্পনা নিয়ে যখন আমরা প্রশ্ন করি, সেই সাথে সাথে রাষ্ট্রের কাছে বা সরকারের কাছে অনেক ভাবনা এবং চিন্তাধারা তুলে ধরেন আপনারাও, বিশেষ করে পরিকল্পনা নিয়ে যখন কথা হয়। 2026-এ দাঁড়িয়ে বিশেষ করে নতুন নির্বাচিত সরকার, সেই নির্বাচিত সরকারের কাছেও একটা প্রত্যাশা নিশ্চয়ই রয়েছে। নগর পরিকল্পনাকে এই 2026-এ এই সময় দাঁড়িয়ে কিভাবে ব্যাখ্যা করবেন আপনি? ধন্যবাদ আপনাকে। এটা নগর পরিকল্পনা, নগর উন্নয়ন, এটা একটা চলমান একটা প্রক্রিয়া। এখন 2026-এ এসে আমরা একটা নতুন পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আসলে ঘটনা যেটা ঘটা সেটা চলমানভাবেই ঘটছে। এখন নগর পরিকল্পনা সারা দেশ থেকে কিন্তু আলাদা কিছু না, সামগ্রিকভাবে সারা দেশের একটা ছোট অংশ নগর। এখন নগরগুলো একটা খুবই গুরুত্ব বহন করে। অনেক সময় বলা হয় ম্যাগনেট, সিটিটাকে ম্যাগনেট হিসাবে দেখা হয়। এই ম্যাগনেটটা কেন ম্যাগনেট? এখানে অর্থনৈতিক কর্মকাণ্ড এখানে পুঞ্জীভূত থাকে। এখানে আপনার পড়াশোনা, হেলথ কেয়ার ফ্যাসিলিটি থেকে শুরু করে অন্যান্য সকল ধরনের সুযোগ সুবিধা এই শহরগুলোতে বেশি কেন্দ্রীভূত থাকে, যে কারণে মানুষ কিন্তু অন্যান্য সকল জায়গা থেকে এই শহরগুলোতে আসে। এখন আমি দু একটা তথ্য দিয়ে রাখি, যেটা আমাদের ভাবনার জন্য আপনাদের সুবিধা হবে এবং আমাদের দর্শকরা যারা আছে তাদের জন্য সুবিধা হবে। বাংলাদেশ একেবারে ছোট একটা দেশ। পৃথিবীতে যদি আপনি র্যাঙ্কিং করেন এরিয়ার দিক থেকে, এটা 92 বা 93 একটা পজিশনে থাকবে, কিন্তু যে জনসংখ্যার দৃষ্টিতে দেখেন এটা 7ম স্থানে আছে এই বাংলাদেশ। এবং যদি শুধু ঢাকার কথাই ধরেন, তাহলে এই ঢাকাতে ছোট্ট একটা জায়গাতে প্রচুর মানুষ বসবাস করে। পৃথিবীতে সবচেয়ে জনঘনত্বের শহর এই শহর। ফলে এখানে চাহিদা এবং যোগানের একটা ভীষণভাবে পার্থক্য দেখা যায়। এই পার্থক্যের কারণে মূলত আমরা এই ঢাকা শহরে যারা বসবাস করছি, অথবা চট্টগ্রামের মতো বড় শহরে বসবাস করছি, আমাদের প্রচুর রকমের অভিযোগ থাকে, অনেক চাওয়া থাকে যেটা আমরা পাই না। যেই কারণে আমাদের প্রত্যাশা থাকে কিন্তু অনেক বেশি। যে নির্বাচিত সরকার এসছে তাদের কাছেও আমাদের অনেক ধরনের প্রত্যাশা থাকবে। আর প্রতিনিয়ত মানুষ যারা প্রতিনিয়ত চলাচলের ক্ষেত্রে বছর ঘুরে বিভিন্ন মাসে বিভিন্ন রকমের অভিজ্ঞতার মধ্য দিয়ে যায়, এবং এই মাসের পরিক্রমায় মানুষের অভিজ্ঞতা পরিবর্তন হয়, মানুষের চাহিদারও পরিবর্তন হয়। আর কিছু কিছু চাহিদা আছে যেগুলো প্রত্যেক দিন আমরা অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাই। ফর এক্সাম্পল ট্রাফিক জ্যাম, জলাবদ্ধতা, মশা, এই ধরনের যেগুলো আছে, বায়ু দূষণ, এগুলো আছে। নিশ্চয়ই আমাদের শিক্ষার্থীরা এই বিষয়ে আলাপ করবে। তো আমাদেরও প্রত্যাশা থাকবে যে আমরা যেন ধীরে ধীরে হলেও এই শহরের বসবাসযোগ্যতার মাপকাঠিতে আমরা যেন একটু উপরের দিকে যেতে পারি, এবং এটা একটা চলমান প্রক্রিয়া যেন থাকে, হঠাৎ করে পরিবর্তন হবে না, এটা যেন প্রত্যাশা অনুযায়ী এই যোগানটা যেন দিতে পারে। নিশ্চয়ই ফলে আমরা একটা ভালো দিকে যেতে পারবো। ডক্টর আক্তার মাহমুদ যথার্থই বলেছেন যে বিশেষ করে নাগরিককে প্রতিদিন তাদের নাগরিক জীবনে বাস্তবিক অর্থেই তাদের নানা অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হয়। নাগরিক সমাজের প্রতিনিধিরা নিশ্চয়ই যেহেতু রয়েছেন, তারা তাদের অভিজ্ঞতা আমাদেরকে জানাবেন বলে আমরা আশা রাখি। আপনাদের কাছ থেকে প্রথম প্রশ্ন আমরা নিতে চাই যে নগর পরিকল্পনায় যখন আমরা প্রশ্ন রাখছি যে কেমন নগর চান, বিশেষ করে প্রতিদিনের জীবনে যে অভিজ্ঞতা আপনারা নিচ্ছেন বা যার ভেতর দিয়ে যাচ্ছেন, কি প্রশ্ন অপেক্ষা করছে? আমাদের প্রথম প্রশ্ন আজকে নিতে চাই আয়োজনের। কে প্রশ্ন করবেন? শুরুতে চলে যাব আপনার কাছে। খুব সংক্ষেপে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি রাখবেন। আমি নাহিয়ান বলছি, আমি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের খিলগাঁয়ের বাসিন্দা।
আচ্ছা, যেহেতু নগর পরিকল্পনাবিদ আমাদের মাঝে উপস্থিত আছেন, তো একজন নাগরিক হিসেবে সর্বপ্রথম যেই সমস্যাটা আমাদের চোখে পড়ে, আসলে আমাদের নগরের যেই আমাদের সিটি কর্পোরেশন বলি কিংবা ওয়াসা বলি, বিদ্যুতের যেই সংস্থা রয়েছে তাদের কথা বলি, সবার মধ্যে আমরা একটা সমন্বয়হীনতা লক্ষ্য করতে পারি। যেমন দেখা যায় যে সিটি কর্পোরেশন একটা রাস্তায় খোঁড়াখুড়ির কাজ শেষে রাস্তাটা ঢালাই দিয়ে গেল, এরপর আবার তার 1-2 মাস না যেতে সেই নতুন ঢালাই দেওয়া রাস্তাটা আবার ওয়াসা খুঁড়ছে কোনো একটা কাজের জন্য, তার কিছুদিন পরে আবার আমরা দেখব যে বিদ্যুতের কোনো একটা কাজের জন্য সেই রাস্তাটা খোঁড়াখুড়ি হয়। তো এই যে সমস্যাটা, এই সমস্যাটা থেকে উত্তরণের মূল উপায়টা কি? এই সমন্বয়হীনতাটা কেন এখন পর্যন্ত আমাদের সিটি কর্পোরেশন কিংবা অন্যান্য যেই সংগঠনগুলো রয়েছে তারা কেন এই সমস্যাটা থেকে এখনো উত্তরণ করতে পারছে না? ডক্টর মাহমুদ, এই যে সমন্বয়হীনতার অভিযোগ কিন্তু বিস্তর, কি বলবেন এই ব্যাপারে, এই প্রশ্নের উত্তর? এই প্রশ্নের উত্তরটা খুবই মজার একটা উত্তর। আমি যখন নিজে ছাত্র ছিলাম 1995 সালে, আমি ঢাকা উন্নয়ন কর্তৃপক্ষ অর্থাৎ রাজুকে এসেছিলাম ইন্টার্নশিপে একটা ট্রেনিংয়ে। তখন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের একটা মাস্টার প্ল্যানের তৈরির কাজ চলছে। সেই সময়ও কিন্তু আমি একটা সেমিনারে, তাদের আয়োজিত একটা সেমিনারে আমি অংশগ্রহণ করেছি। সেই দিনও এই একই বিষয়ে আলাপ হচ্ছিল এবং সেদিনের টপিকটাই ছিল নগর সরকার। আচ্ছা, নগর সরকার। এই প্রশ্নটার উত্তরটা হচ্ছে আসলে নগর সরকারের অনুপস্থিতি। আপনি যদি দেখেন যে পৃথিবীর বড় বড় শহর যেগুলো আছে, সবগুলো শহরে স্থানীয় সরকার বা নগর সরকার থাকে। আমাদের কনস্টিটিউশনে কিন্তু দুই ধরনের সরকার, কেন্দ্রীয় সরকার আর একটা স্থানীয় সরকার। স্থানীয় সরকারটা আমাদের এখানে এত বেশি ইনসিগনিফিক্যান্ট হয়ে থাকে তাদের কাজকর্মের দিক থেকে, এবং এটা মানে সিগনিফিক্যান্ট হতেও দেয়া হয় না বলে অনেকে অভিযোগ করে। আচ্ছা, তো এখন নগর সরকারের ধরেন নিউ ইয়র্ক সিটিতে তাদের নিজস্ব পুলিশ ডিপার্টমেন্ট আছে, অর্থাৎ একজন যিনি মেয়র থাকে তার আন্ডারে অনেকগুলো দপ্তর থাকে। এই যে পানি সাপ্লাই দেওয়া, আপনার বিদ্যুৎ সাপ্লাই দেওয়া, আপনার সুশাসন, নিরাপত্তা থেকে শুরু করে ওয়েস্ট ম্যানেজমেন্ট, ট্রান্সপোর্ট, সব কিছুই কিন্তু একজন নগর সরকারের মেয়রের অধীনে থাকে। কিন্তু আমাদের এখানে নাই। তাহলে সেটা কিভাবে কাজ করে, এই সিস্টেমটা কাজ করে? এখন দেখেন, আমাদের এখানে ওয়াটার সাপ্লাইয়ের জন্য ওয়াসা আছে, আমাদের এখানে সিটি কর্পোরেশনের নিজস্ব কিছু কর্মকাণ্ড আছে, গ্যাসের জন্য তিতাসে যায়, ট্রান্সপোর্টেশনের জন্য ডিএমপি এবং সিটি কর্পোরেশন জয়েন্টলি কাজ করে। এরকম প্রত্যেকটা জায়গায়, এবং নগর উন্নয়ন মানে রাজুক একটা বিরাট একটা অংশ কাজ করে, সেটা হচ্ছে প্ল্যানিং করে, তার এক্সিকিউশন করে এবং ডেভেলপমেন্ট কন্ট্রোল করে। অর্থাৎ আপনার রাস্তাটা কোন দিকে যাবে, বসতবাড়িটা কোথায় হবে, ইন্ডাস্ট্রিটা কোথায় হবে, এই কন্ট্রোলটা মেকানিজমটা রাজুক করে। তাহলে দেখেন প্রত্যেকটা ডিপার্টমেন্ট কিন্তু আলাদা আলাদা ভাবে চলে, তাদের নিজস্ব অর্ডিন্যান্স আছে, আইন কানুন আছে, এবং তাদের ইমপ্লিমেন্টেশনের প্রক্রিয়াও কিন্তু আলাদা। ডক্টর আখতার মাহমুদ, এই সমন্বয় করা কি খুব কঠিন কাজ? বিশেষ করে অন্যান্য দেশের যে উদাহরণগুলো, এক্স্যাক্টলি অনেক কঠিন কাজ আমাদের বাস্তবতায়। এটা নিয়ে আমরা প্রচুর কথা বলেছি যে নগর সরকার যদি তৈরি করা যায় তখন দেখবেন যে আপনার জন্য এটা খুব সহজ, কারণ এটা অলরেডি এক্সপেরিমেন্ট করা আছে এবং অন্যান্য দেশে এটা প্র্যাকটিস করে, সুতরাং এটা নতুন কিছু না। কিন্তু আমাদের এখানে যতক্ষণ পর্যন্ত নগর সরকার হচ্ছে না ততক্ষণ পর্যন্ত আমাদের এই সমন্বয়ের কাজটা ফ্রেগমেন্টেড থাকে, বিচ্ছিন্ন থাকে। আরেকটা প্রশ্ন নিতে চাই, এরপরে প্রশ্ন কে করবেন? হাতে মাইক্রোফোন নেবেন প্লিজ। আসসালামু আলাইকুম, আমি শারিয়ার নাফিস, বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। আমার কোয়েশ্চেনটা হচ্ছে দুইটা বিষয় নিয়ে আমার মধ্যে প্রশ্ন আছে। সেটা হচ্ছে, একটা হচ্ছে আমাদের দেশের সবথেকে বড় সমস্যা হচ্ছে ট্রাফিকের প্রবলেম। সেকেন্ড হচ্ছে বর্তমানে যে সমস্যাটা সবথেকে বেশি বৃদ্ধি পেয়েছে সেটা হচ্ছে জ্বালানি এবং বৈদ্যুতিক সংকট। আমাদের অনেক জায়গাতে দেখা গেছে যে বিদ্যুৎ যদি 2 ঘন্টা থাকে তাহলে আগামী 1 ঘন্টা আর আমরা পাই না। ইভেন আজকেও চ্যানেল 24 দেখলাম একবার কারেন্ট চলে গিয়েছে। আর বিদ্যুতের সংকটের মধ্যে যে তেল দিয়ে শুধুমাত্র বিদ্যুৎ পরিবহন করা যায় বা হচ্ছে কি বিদ্যুৎ উৎপন্ন করা যায়, এই ধারণাটা যে আমাদের মধ্যে এসেছে যে তেল সংকটের কারণে বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে, এটা তো আমার মনে হয় যে সম্পূর্ণ ভুল। কারণ সোলার প্যানেল সহ আরও বিভিন্ন উপায় আছে, অনেক জ্বালানি আছে যেগুলোকে আমরা কি রিফাইন করে সেগুলো থেকে আমরা বিদ্যুৎ উৎপন্ন করতে পারি। আমার মনে হয় সেদিকে লক্ষ্য রাখলেও নগর ব্যবস্থাটা অনেক ভালো হবে, বিদ্যুতের সংকটটা কমে আসবে। আরেকটা বিষয় যে ট্রাফিকের, গতকালকে আমি জানি না কে সবাই জানে নাকি বিষয়টা, সেটা হচ্ছে মহাখালী ও বনানীর মাঝখানে যে রোডটা রয়েছে ফ্লাইওভার, সেখানে একটা লোকাল ট্রান্সপোর্ট ভূঁইয়া পরিবহন লিমিটেড, সেই বাসটা 2বার অ্যাক্সিডেন্ট করেছে। তো ট্রাফিকের মধ্যে আমাদের সবথেকে বড় প্রবলেমটা হচ্ছে অদক্ষ ড্রাইভার,
অনেক সময় আমরা দেখতে পাই এমনও ভিডিও আমাদের চোখের সামনে আসে যেখানে ড্রাইভার হচ্ছে কি বাসের সিটে বসে পাবলিক ট্রান্সপোর্টের মধ্যে বসেই মাদক গ্রহণ করতেছে। এই ধরনের নিত্যদিনের কাহিনীগুলো প্রশাসনের সামনে সবসময় অগোচর হয়েই আসছে। অদক্ষ ড্রাইভার, তাছাড়াও হচ্ছে কি যে বাসগুলো হচ্ছে কি অনেক পুরান হয়ে গেছে, বডি ফিটনেস নেই, সেই ধরনের বাসগুলো রাস্তার মধ্যে কন্টিনিউয়াসলি চলতেছে, ইভেন অ্যাক্সিডেন্টের পরিমাণ আরও বৃদ্ধি পাইতেছে। তাছাড়াও আরও 2 দিন আগে আমার এলাকা নারায়ণগঞ্জের মধ্যে একটা ডিস্ট্রিক্ট বাস শেরপুরে যাবে, সে তার কাউন্টার থেকে বার হওয়া মাত্রই হচ্ছে কি একটা লোক হচ্ছে যখন রোডটা ক্রস করতেছিল সে হচ্ছে তাকে মেরে দিয়ে চলে এসে পড়ছে। তো যখন পরবর্তী কাউন্টার আসে তখন তাকে আমরা পাকড়াও করে ধরাও করি, কিন্তু সে তখন পলাতক ছিল। পরবর্তীতে তাকে ধরে আনলে সে বলে সে নাকি কাউকে মারেনি। তো আমার কথা হচ্ছে এই অদক্ষ ড্রাইভার, তাছাড়াও হচ্ছে যে যেসব গাড়িগুলো বডি ফিটনেস নেই, এই ধরনের ঘটনাগুলো কবে আমাদের প্রশাসনের চোখের সামনে আসবে? তাছাড়াও যে বৈদ্যুতিক সংকটের যে ব্যাপারগুলা, এগুলো আমাদের নগর পরিকল্পনা যারা হচ্ছে আমাদের সিনিয়র রয়েছেন, যারা হচ্ছে বুঝতে দায়িত্বে পারছি রয়েছেন, আমরা, তারা বুঝতে কবে পারছি বাস্তবায়ন করতে পারবে? বুঝতে পারছি। কোনটা দিয়ে শুরু করবেন? হ্যাঁ, একটু দীর্ঘ একটা প্রশ্ন, তার মধ্যে কিছু সমাধান উনি কিছু বলেছেন, অভিজ্ঞতাও ছিল, কিছু সাথে অভিজ্ঞতার সাথে। কথা বলেছেন। কারণগুলো খুব বেশ সুনির্দিষ্টভাবে তিনি বলেছেন, কিন্তু নগরের ট্রাফিক জ্যামের যেই বিষয়টা, এটা একটা অনেক অসংখ্য কারণ আছে, তার মধ্যে কিছু কারণ উনি বলেছেন। তবে আমি কিছু সমাধানের জায়গাতে যেতে চাই। সেটা হচ্ছে যে একটা সেফটি ইস্যু আছে। মানে পৃথিবীর যত সিটি আছে যেখানে পথচারীর মৃত্যুর হার ঢাকা শহরে সবচেয়ে বেশি, এটা আপনি জানেন হয়তো, সবচেয়ে বেশি ঢাকা শহরে। তার মানে পেডেস্ট্রিয়ান ফ্লো এবং ট্রাফিক, মানে যন্ত্রচালিত ট্রাফিকের ফ্লো প্রায় এটা সংঘর্ষ হয় আর কি। তার মানে কোথাও না কোথাও মিক্সড আপ হয়ে যায়। দুটো চ্যানেল, মানে দুটো ফ্লো কিন্তু আলাদা হওয়ার কথা। তার মানে আমাদের ট্রান্সপোর্ট পরিকল্পনা এবং বাস্তবায়ন, পরিকল্পনা কিন্তু সুন্দর সুন্দর পরিকল্পনা আছে, আমি আপনাকে নামও বলে দিতে পারি। যেমন স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যান, খুব সুন্দর করে পরিকল্পনা করা আছে, কিন্তু এখন বাস্তবায়নের জায়গায় আমরা অনেক পিছনে পড়ে থাকি, কারণ যে পরিমাণ অর্থ এর মধ্যে যোগান দেওয়া দরকার সেরকম হয় না। ফর এক্সাম্পল, এর মধ্যেই আমাদের হয়তো 4-5টা মেট্রো তৈরি হয়ে যাওয়ার কথা ছিল, হয়েছে মাত্র একটি। বাস র্যাপিড ট্রানজিট একটা তৈরি হতে গিয়ে অনেকবার হোঁচট খেলো, এখন পর্যন্ত এটা শেষ হলো না। আমাদের ফুটপাথগুলো এখন পর্যন্ত মানে ঠিক হলো না, ফুটপাথ প্রায়শ কেটে কেটে ছোট করা হয় রাস্তা এক্সপানশনের জন্য। ফলে নানাবিধ এরকম বিষয় আছে। তো আধুনিক নগর পরিকল্পনায় সবচাইতে যে জায়গাটা জোর দেওয়া হয় সেটা হচ্ছে আপনার গণপরিবহন ব্যবস্থাটাকে। আপনারা যারা মেট্রোতে চলেছেন নিশ্চয়ই আপনারা ওই জিনিসটা ফিল করতে পারেন যে এটা একটা নিরাপদ এবং সুনির্দিষ্ট সময় আপনি আপনার গন্তব্যে গিয়ে পৌঁছাতে পারেন। এরকম পৃথিবীতে যত গণপরিবহন যে শহরে যত ভালো হয়েছে, সেখানে মানুষ তত বেশি আরাম পেয়েছে। আর একটা জিনিস হচ্ছে যে পথচারীর যে ফুটপাথগুলো খুব মানে নিরবিচ্ছিন্ন হতে হয়, নিরাপদ হতে হয়, যাতে করে মানুষ সহজে হাঁটতে পারে। তো আমাদের এখানে জনসংখ্যা বেশি, আমাদের সেই তুলনায় আপনার মানসম্পন্ন গাড়ির পরিমাণ কম। আমরা অনেক ইনফ্রাস্ট্রাকচার অবকাঠামো তৈরি করতে চাই, প্রাইভেট কার কেন্দ্রিক ব্যবস্থা, অর্থাৎ প্রাইভেট কারকে আমরা সেখানে সুযোগ দিতে চাই। এখানে বগতা শহরের কথা হয়তো আপনারা অনেকেই জানেন, সেখানকার মেয়র যেটা করেছিল একটা বৈপ্লবিক পরিবর্তন করে দিয়েছিল। সে বলেছিল যে আমার শহরে গণপরিবহনের জন্য আমি তৈরি করব, এবং তারা মাত্র 5 থেকে 7 বছরের মধ্যে তারা ট্রাফিক কনজেশনের বেশিরভাগ সমস্যায় তারা সমাধান করতে পেরেছিল। তো ফলে উদাহরণ কিন্তু আমাদের চোখের সামনে আছে, সারা পৃথিবীতেই আছে। এগুলোকে আমাদের মানে দেখতে হবে যে কিভাবে কাস্টমাইজ করে। গণপরিবহন নিয়ে পরিকল্পনার কথা তো আমরা এর আগেও শুনি বা প্রায় শুনে থাকি। ঢাকা শহরের এখনকার বাস্তবতা কিভাবে এগোলে সমাধান? ভয়াবহ রকমের বাজে রকমের একটা গণপরিবহন অবস্থা আছে। আমাদের এখানে গণপরিবহন ব্যবস্থা বলেই কিছু নাই। আপনারা যেটা দেখেন সেটাকে দেখেন যে প্রাইভেট ওনারশিপে কিছু বাস চলে, শত শত মালিক, বিভিন্ন রুটে গাড়ি চলে, যে যার মতো করে ওই যে বিশৃঙ্খলভাবে গাড়িগুলো চালায়, তারপর অদক্ষ ড্রাইভার দিয়ে চলে, বেশিরভাগ মনিটর করাও সমস্যা হয়ে দাঁড়ায় তখন। কিন্তু যেটা করার দরকার সেটা হচ্ছে যে বাস রুট রেশনালাইজেশন, কিছু রুট তৈরি করা যে কোন কোন রুটে চলবে, এবং এক একটা কোম্পানি তৈরি করে ফেলা, সেখানে গাড়িগুলোকে দিয়ে দেওয়া হবে। এবং আপনার
এটা তো খুবই সাকসেসফুল এবং প্রফিটেবল একটা বিজনেস হতে পারে, কেন বাংলাদেশে হচ্ছে না? অনেকবার চেষ্টা করেছে, 6 বছর ধরে এই বাস রুট রেশনালাইজেশনের একটা প্রজেক্ট ঢাকা শহরে চলে, আজ পর্যন্ত এটা প্রতিবন্ধকতা কোথায় দেখেন? প্রতিবন্ধকতা আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে মালিক যারা আছে, আমি জানি না মালিকরা অনেক সময় এটা এই অভিযোগ, আমার এই কথাটা অস্বীকার করতে চায়, সেটা হচ্ছে তাদের যে নেতা হওয়ার যে একটা দিক আছে, নেতৃত্ব দেওয়া, একটা সংগঠন তৈরি করা, এগুলো খানিকটা হলেও দুর্বল হয়ে যায়। একটা কোম্পানি চলবে খুবই ডিসিপ্লিনভাবে, গাড়ি আসবে, যাত্রী পাবে কি পাবে না তার জন্য অপেক্ষা করবে না। আপনার এয়ারপোর্টের মোড়ে অথবা টঙ্গীর মোড়ে অথবা আবদুল্লাপুরে শত শত গাড়ি দাঁড়িয়ে থাকে, পেছনে আরও হাজারখানেক গাড়ি দাঁড়িয়ে থাকে অকারণে, কোনো কারণ নাই কিন্তু ট্রাফিক জ্যামের। কিন্তু সে ওই যে বাসগুলো যেগুলো দাঁড়িয়ে থাকে তার তো দাঁড়িয়ে থাকারই কথা না, সে যাত্রী পাবে বা না পাক সে চলে যাবে, কারণ তার পেছনে আরও গাড়ি আসতেছে। তো এই যে একটা সিস্টেমেটিক ওয়েতে আসা, একটা শৃঙ্খলার মধ্যে আসা, এই জায়গাটা আমার মনে হয় প্রচণ্ড রকমের ঘাটতি আছে। এটা হচ্ছে গভর্নেন্সের ইস্যু। তো মানে আমি জানি না এই মানে সরকার নতুন এসছে, এটা যদি চেষ্টা করে, তবে এখানে বড় স্টেক হোল্ডাররা হচ্ছে মালিক সমিতি। নিশ্চয়ই। পরের প্রশ্নে যাব আমরা। জি, আসসালামু আলাইকুম, আমি আতিফ। আমি এখন বুয়েটে এমএসসি করছি পেট্রোলিয়াম অ্যান্ড মিনারেল রিসোর্স ইঞ্জিনিয়ারিংয়ে। আমার এখানে প্রশ্ন হচ্ছে, আমরা দেখছি যে ঢাকা শহরে বরাবরই একটু আগে যেটা নিয়ে কথা হয়েছিল যে পপুলেশন অনেক বেশি হওয়ার পিছনে এখানে একটা বড় রিজন হলো যে এই ঢাকা হলো যে বাংলাদেশের মধ্যে সবথেকে সম্ভাবনাময় শহর। তো এখানে দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে, এটার কারণে ট্রান্সপোর্টেশনের একটা দেখা যায় যে মানুষের ব্যাপক ট্রান্সপোর্টেশনও ইউজ করতে হয়, চলাফেরা হচ্ছে, এখানে ট্রাফিক ম্যানেজমেন্টটা খুব টাফ হয়ে যাচ্ছে। তো আমরা যদি পৃথিবীর উন্নত দেশগুলোতে দেখি, সেই ক্ষেত্রে দেখা যায় যে শুধুমাত্র রোড ট্রান্সপোর্টের বাইরেও আমাদের রেল ট্রান্সপোর্টের একটা ব্যাপক জনপ্রিয়তা আমরা দেখি আর কি। তো আমরা যদি চিন্তা করি আমাদের ঢাকার মধ্যে যেই মানুষগুলো বসবাস করে, এখানে ম্যাক্সিমামই হলো বহিরাগত, যারা অ্যাকচুয়ালি ঢাকার অ্যাকচুয়াল বাসিন্দা না, কর্মক্ষেত্রের জন্য তারা ঢাকায় আসে। তো এই রেল সিস্টেম যদি চালু করা হয়, সেই ক্ষেত্রে দেখা যাবে যে কোনো একটা মানুষ কুমিল্লা থেকে আসছে, তার 1 ঘন্টা লাগবে বা 1 ঘন্টা লাগবে, বা অমুক জায়গা থেকে আসছে খুব অল্প সময়, যেই সময়টা আমি যদি চিন্তা করি যে আমি আজকে তেজগাঁও এসেছি, আমার বাসা হলো কাফরুলে, আমার আসতে লেগেছে 2 ঘন্টা জ্যামের কারণে। কিন্তু আমার যদি এরকম একটা নিরবিচ্ছিন্ন একটা রেল যোগাযোগ থাকে, বিকল্প ব্যবস্থাপনা যদি থাকে, সেই ক্ষেত্রে আমি এই লম্বা ডিস্টেন্সটা অনেক দূর থেকে অনেক অল্প সময়ে পার করতে পারছি, এবং আমার যেই রোডের যে প্রেশারটা কমানো সম্ভব। কেন আমাদের দেশে এই ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে না? আমার প্রশ্ন নাম্বার 1। আর আরেকটা প্রশ্ন যেটা এই টপিক থেকে একটু ডিফারেন্ট, আগে এটার উত্তর নিয়ে নেই না, তাহলে হয় শুধুমাত্র সড়ক কেন্দ্রিক কেন সব পরিকল্পনা বা ভাবনা? এটা শুধু আমাদের দেশীয় সমস্যা না, এটা শুরু হয়েছিল আসলে বহু বছর আগে। এটা 1920s দিকে, যখন অনেক গাড়ি কোম্পানি তৈরি হলো না পৃথিবীতে, বিশেষ করে আমেরিকান শহরগুলোতে, তারা গাড়ি কেন্দ্রিক শহর তৈরি করেছিল, যে দূর থেকে আসবে, গাড়ি করে যাবে, রাস্তা তৈরি হবে। ফলে মানুষ গাড়ির প্রতি ঝোঁক তৈরি হয়েছে, এবং গাড়ির সাথে সাথে আরও তার ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে আর শত শত। ফলে সেখানে অনেক মানুষ তৈরি হয়েছে। আমাদের এই বাংলাদেশের যেই নদী ব্যবস্থা এবং খালের যেই বিন্যাস, আপনার এই খুব কাছে মগবাজারের এই মোড়টাতেও ছবিতে এখনও দেখা যায় শিল্পী রাজ্জাকের একটা ছবি, যে একটা টঙের দোকানের সামনে কেউ চা খাচ্ছে, ঠিক তার পাশেই নৌকাগুলো এসে ভিড়ছে। তার মানে দূর দূরান্ত থেকে এইখানে নৌপথেও আসতো। তো এই সারা বাংলাদেশে আমাদের সবচেয়ে পপুলার যোগাযোগ ব্যবস্থা ছিল কিন্তু নৌপথ। ঢাকা শহরেও কিন্তু এই নৌপথে অনেক ধরনের ব্যবস্থাই এখানে বিদ্যমান ছিল। এটাকে রিভাইভ করার চেষ্টাও কিন্তু করা হয়েছে। একবার সার্কুলার ওয়াটারওয়ে তৈরি করার চেষ্টা করলো, কিন্তু এটা আবার ফেল করলো, কারণ এটার যেই পন্টুনগুলো বা যেখানে স্টেশন, তার সাথে সংযোগগুলো তৈরি না করে প্রজেক্টটা শেষ করেছে। ফলে এটা অসম্পূর্ণ একটা প্রজেক্ট হয়েছে, কিন্তু এটার সম্ভাবনা কিন্তু এখনও আছে। আপনি যদি খেয়াল করে দেখেন যে হাতির ঝিলে একটা ওয়াটারওয়ে চলে, বাস চলে, মোটামুটি পপুলার, অনেকেই চলাচল করে।
এই শহরে 42টা খাল ছিল যেগুলো কিন্তু নেভিগেবল করার মতো অবস্থা ছিল। ব্যাংকক শহরে কিন্তু এখনও কিন্তু খালে ওয়াটার বাসগুলো চলে। তো সবচেয়ে ভালো একটা মাধ্যম যেটা আপনি বলেছেন যে রেল ব্যবস্থাটাকে, সারফেস ট্রেন, অনেক দেশে কিন্তু সারফেস ট্রেনটাকে মানে বিভিন্ন শহরের সাথে যেমন করে, মানে ইন্ট্রা সিটিও করে সারফেস ট্রেনে। একটা আন্ডারগ্রাউন্ড ট্রেন যেটা মেট্রো, সেটা তো আছে, উপরে আছে মানে একটা সারফেসে, একটা মাটির তলে, একটা মাটির উপরে, 3 জায়গাতেই কিন্তু এই ট্রেনটার ব্যবস্থা চলতে পারে এবং একসাথে প্রচুর মানুষ যাতায়াত করতে পারে। এটা খুবই কমফোর্টেবল। এটা প্রথম সমস্যাটা হচ্ছে যে একসাথে প্রচুর পরিমাণে ইনভেস্টমেন্ট। ট্রেডিশনাল যে রেল লাইন বা যে সারফেস ট্রেনের কথা বলছেন সেটা তো আমাদের দেশে বিদ্যমান ক্যাপাসিটি আছে, উনি যেটা বলছেন যে সেই অনুযায়ী কি আমরা সেই সমাধানের পথে হাঁটতে পারি? এখনো আপনি কিন্তু নারায়ণগঞ্জ থেকে কেউ একজন এসছে একটু আগে বলছিল, নারায়ণগঞ্জের সাথে ঢাকা শহরের ট্রেন যোগাযোগ আছে, গাজীপুরের সাথে যোগাযোগ আছে, এগুলো কিন্তু কমিউটার সার্ভিস। এই সার্ভিসগুলো যদি চালু করেন আপনার বাসের উপর নির্ভরতা কিন্তু কমে যায়। আমাদের সব কিছু হয়ে গেছে সড়ক কেন্দ্রিক। সড়কটাকে আমরা এত বেশি জোর দিয়েছে, এই ফলে এখানে অনেক বেশি বিশৃঙ্খলা তৈরি হয়েছে। ফলে আমি মানে এই প্রশ্নটার কনক্লুশনটা এইভাবে টানতে চাই যে আমাদের চেষ্টা করতে হবে বিভিন্ন ধরনের মোড অফ ট্রান্সপোর্টটাকে এক্সপ্লোর করা এবং কিভাবে গণপরিবহন ব্যবস্থাটাকে আরও সুসংহত করা যায়। সেটা ট্রেন হতে পারে, সারফেস হতে পারে, মেট্রো হতে পারে, এগুলো হতে পারে, ওয়াটারওয়েটাও হতে পারে। আর একটা বড় অংশ হচ্ছে যে ফুটপাতের কথাটা আমি খুব বারে বারে এই কারণে বলি, আপনাকে এই উদাহরণটা দিয়ে শেষ করি। সেটা হচ্ছে যে ম্যানহাটন শহরে একটা সময় রাস্তায় ট্রাফিক জ্যাম শুরু হয়ে গেল। তখন তারা মেট্রো তো তৈরি করলোই, পাশাপাশি ওরা রাস্তার উইডথ কমিয়ে দিল। চিন্তা করে দেখেন, ট্রাফিক জ্যাম, রাস্তার উইডথ কমিয়ে দিল। তারা ফুটপাতের পরিমাণটাকে বড় করলো, ফলে প্রচুর পরিমাণ মানুষ ফুটপাতে হাঁটা শুরু করলো এবং ট্রাফিক জ্যাম কমে গেল। সেটা আমাদের দেশের আবহাওয়া কি সেটা মানে কতটুকু মানে আমি এটাকে একটা এক্সাম্পল দিলাম। আমরা আমাদের কনটেক্সট অনুযায়ী বিচার করে আমরা আমাদের মাধ্যমটাকে সিলেক্ট করতে হবে। আমার সামনে অপেক্ষা করছেন যারা প্রতিনিধিরা রয়েছেন, কি প্রশ্ন আমাদের জন্য অপেক্ষা করছে? আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে আনহা, আমি খিলগাঁয়ে থাকি, দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাভুক্ত, এলএলবি করছি আনোয়ার খান ল কলেজ থেকে। আমরা আসলে কেমন নগর চাই, বর্তমান স্যারের কাছে আমার একটা প্রশ্ন আছে, প্লাস আমাদের না বলা কিছু কথার সুযোগ আছে। সেটা হচ্ছে বর্তমান সময়ে নগরে হচ্ছে বিস্ফোরা হচ্ছে অটোরিকশা। এতগুলো বিষয়ের মধ্যে অটোরিকশা আসছে না। আগে ছিল বাংলাদেশ নদীমাতৃক দেশ ছিল, এখন হয়ে গিয়েছে অটোমাতৃক দেশ এবং অটোরিকশার চাষ হচ্ছে। ঠিক আছে স্যার, আমি কেন বলছি, আমাদের প্রতিনিয়ত আমাদের লাইফে আমাদের সারাদিন আমরা কর্মজীবন শেষ করে, স্কুল শেষ করে আমরা বাসায় যখন ফিরি, আমরা স্বাভাবিকভাবে বাসায় কোনো সুস্থ মস্তিষ্কে বাসায় যেতে পারি না, আমরা খিটখিটে হয়ে যাই, আমরা কারোর সাথে ভালোভাবে বিহেভ করতে পারছি না। এই যে অটোরিকশার ব্যাপারটা, আমি যারা অটোরিকশা চালায় আমরা তাদেরকে দোষারোপ করতে পারি না। তাদেরকে সুযোগগুলো কারা দিচ্ছে? আমরা যখন ট্রাফিককে খুব রাগান্বিত অবস্থায় কথা বলি, তারাও দেখি সারাদিন রোদের মধ্যে কাজ করে, হাত নাড়াচ্ছে, তারা ডানে তাকালে বাম দিয়ে অটোরিকশা চলে যাচ্ছে, বামে তাকালে ডানে দিয়ে অটোরিকশা চলে যাচ্ছে, তাদেরও কিছু করার নেই। তখন তাদেরকে প্রশ্ন করি এর শেষ কোথায়? আমরা ভেবেছিলাম ঈদের পরে হয়তো শেষ হবে, তখন বলে যে দক্ষিণ সিটি কর্পোরেশনের যেহেতু আন্ডারওয়াইজ তারা হচ্ছে দেখবে। তো বিগত 1.5 বছরে আমাদের যিনি ছিলেন, এর আগেও একটা প্রোগ্রামে এসেছিলাম, তাকে প্রশ্ন করেছিলাম এই নিয়ে আপনারা কী চিন্তা করছেন। তখন তারা বলছে যে আমাদের কর্মপরিকল্পনা আছে। আসলে টকশোতে আসলে সমস্যা নিয়ে কথা হয়, সমাধানের পথ আসলে কোথায় আমরা আদৌ জানি না। তো সেক্ষেত্রে স্যার এই অটোরিকশা কবে বন্ধ হবে এবং কারা আসলে এই বিষয়গুলো দেখছে, সেক্ষেত্রে আপনারা তাদের সাথে কিভাবে সংযুক্ত হচ্ছেন? আমরা আসলে নাগরিক জীবনে আমাদের কাছে একটা বিস্ফোরক হয়ে যাচ্ছে, আমাদের জনজীবন অসুস্থ হয়ে যাচ্ছে এবং আমরা অসুস্থ একটা জীবন পার করছি। তার সাথে একটু যোগ করতে চাই, আমরা একটা নর্মাল প্রাইভেট কার আসলে আমরা বুঝি আসলে স্লো করবে, কিংবা একটা বাইক আসলে আমরা বুঝি। অটোরিকশার কোনো কিছুই নাই, মানে তাদের আকার রসিকার দীর্ঘিকার বলতে কিছুই নেই, কিন্তু তারা এমন একটা দাপটের সাথে চলছে, আমরা মানসিকভাবে বিধ্বস্ত। আপনারা এই ক্ষেত্রে কী সিদ্ধান্ত নিচ্ছেন এবং কত দ্রুত নিচ্ছেন, কত দ্রুত বাস্তবায়ন করবেন? ধন্যবাদ। জি, খুবই এটি কি সবচেয়ে বড় সমস্যা একটা নয় এখন অটোর? মানে হঠাৎ করে এরকম একটা ঘটনা বিরাট একটা সমস্যা হিসাবে দাঁড়িয়ে গেল। এখন থেকে 5 বছর আগে যদি আপনি এই প্রশ্নটা করতেন বা 6 বছর আগে, তখন কিন্তু এটার সমস্যা ছিল না, অন্য কোনো সমস্যা ছিল। এখন দেখেন যে অটোরিকশাটা তৈরি হয়ে গেল, একটা অনিরাপদ একটা যান,
জাহাঙ্গীরনগরে একটা মেয়ে অটোরিকশার ধাক্কায় মারা গেল। এই অটোরিকশা প্রতিদিন পাড়া মহল্লা রাস্তা বড় রাস্তায় সব জায়গায় নানা ধরনের বিশৃঙ্খলার কারণ হয়ে দাঁড়িয়েছে এবং দুর্ঘটনার একটা বড় ঘটনা ঘটেছে। মানুষকে কিন্তু এটা পছন্দ করছে না, কিন্তু আবার অন্যদিকে ডোর টু ডোর সার্ভিসের জন্য রিক্সাকে প্রেফার করছে, কিন্তু সেই জায়গায় মানে পায়ে চালিত রিক্সার জায়গায় চলে এসছে আপনার অটো রিক্সাটা ব্যাটারি চালিত। এটা অনিরাপদ, এখানে অ্যাক্সিডেন্ট হয়, এই ব্যাপারে কোনোই সন্দেহ নাই। এবং এ মানে শিক্ষার্থী যেটা কথাটা বললে যে একটা মানসিক বিধ্বস্ততা নিয়ে সে বাড়ি ফিরছে অথবা কর্মস্থলে যাচ্ছে। আপনি দেখেন যে শহরের ইতিহাস থেকে বলছি যে শহরের রাস্তা ছিল মানুষের পাবলিক প্লেস, মানুষ কথা বলছে, আড্ডা দিচ্ছে, কফি খাচ্ছে, চা খাচ্ছে, এরকম একটা সময়। যখন গাড়ি আসলো মানুষ ধীরে ধীরে সে রাস্তার দুই পাশে চলে গেল। এখন সে যখন অটোরিকশা যাচ্ছে বা অন্যান্য গাড়ি যাচ্ছে সারাক্ষণ শঙ্কিত অবস্থায় সে পেছন দিকে তাকাতে হয় যে কখনো সে আমাকে হিট করে। আমাদের এই জায়গাটাই মানে এটা যেহেতু একটা অনিরাপদ একটা বাহন, এটাকে আইদার আপনাকে একটা নিরাপদ বেষ্টনী মানে নিরাপদ জায়গায় আনতে হবে। 2 নম্বর হচ্ছে যে এটাকে ধীরে ধীরে এখান থেকে নির্মূল করতে হবে, কিন্তু এটা হঠাৎ করে হবে না। এটাতে এখন প্রচুর মানুষ এমপ্লয়েড, এখানে অনেকেই কাজ করছে। এই লোকগুলো 5 বছর আগে অন্য জায়গায় ছিল। কেউ যদি বলে যে না আমাদের এটা ছাড়া চলবে না, সেটাও কিন্তু খুব ভালো যুক্তি হবে না। তবে এটাকে নিরাপদ করা খুব দরকার। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি মনে করি যে পাবলিক সার্ভিসের নেটওয়ার্ক যত আপনি বাড়াতে পারবেন তত বেশি আপনার এই ছোট ছোট গাড়িগুলো। আপনি যেটা বললেন যে সেটা আসলে কয়েক ধাপে সম্পন্ন করতে হবে, একেবারে উচ্ছেদ অভিযানও তো সমাধান মনে হয় না, বা আপনি মনে করেন কি সেটা? আমি তা মনে করি। সেই ক্ষেত্রে যারা ইতিমধ্যে অনেক টাকা খরচ করে এই অটোরিকশাগুলো কিনছে তাদেরও তো পুনর্বাসনের প্রশ্ন চলে আসে বা প্রসঙ্গ চলে আসে। হঠাৎ করে আপনি এই পুনর্বাসনের কাজ যদি শুরুও করেন অনেক বেশি পরিমাণে আপনাকে ইনভেস্টমেন্টে যেতে হবে। কয়েকটা কাজ একেবারে প্যারালালি যেতে হবে। নাম্বার 1 হচ্ছে যে আপনার একটা রিলায়েবল পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম ডেভেলপ করতে হবে। 2 নম্বর হচ্ছে যে অটোরিকশা যেখানে তৈরি হয় এবং তৈরি প্রক্রিয়াটা বন্ধ করতে হবে। আপনি হঠাৎ করে কাউকে তুলে নিয়ে রেখে দেওয়ার দরকার নেই, বরং প্রক্রিয়াটা বন্ধ করেন, ব্যাটারিগুলো সেখানে একটা নিয়ন্ত্রণ আনেন। আর এই মানুষগুলো তখন নতুন নতুন যে লোকটা মানে গতকালও যিনি ধানের ক্ষেতে কৃষি কাজ করছিলেন তিনি ঢাকা শহরে এসে অটোরিকশায় চালাচ্ছেন, এরকম ঘটনাটা তখন বন্ধ হয়ে যাবে। তখন অন্য কোনো প্রফেশন তখন সে নিজে এক্সপ্লোর করে। কিন্তু সেই প্রক্রিয়ার মধ্যে কি এই দেশের পরিকল্পনা দেখেন? মানে সেই প্রক্রিয়ার মধ্যে কি আমরা আছি? কারণ সম্প্রতি আমরা এটাও লক্ষ্য করেছি যে গত বছরের শেষের দিকে বোধহয়, আমার তথ্য যদি ভুল না হয়ে থাকে, যে বুয়েট কর্তৃকও অটোরিকশা ডিজাইন করে সেটা আবার রাস্তায় নামানোর ঘটনা আমরা লক্ষ্য করেছি। নিশ্চয়ই আপনিও দেখেছেন এটা। অনেকে সমালোচনা করেছে, আমি খেয়াল করেছি যে বুয়েটের কাজ কি এই অটোরিকশা তৈরি করা কিটা। পাশাপাশি আবার এই প্রশ্নটাও দেখবেন যে আমাদের জন্য এরকম একটা বাহন নেই সবচাইতে যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে, তার একটা সমাধানের তারা হয়তো চেষ্টা করেছে। এখন আমি হয়তো ওটা একটা সমাধান নয়, আমি বরং এই জায়গাটায় আর্গিউ করব, বরাবরই আর্গিউ করতে চাই সেখানে যে আমাদের পাবলিক ট্রান্সপোর্টটাকে ঠিক করো, আমাদের ফুটপাথগুলোকে ঠিক করো এবং একটা সুনির্দিষ্ট আরামপ্রদ সুশৃঙ্খল গণপরিবহন ব্যবস্থা। নিশ্চয়ই দেখেছেন আপনি রাজধানীর বেশ কিছু সড়কে কিছুদিন আগেই ফুটপাতে অবৈধ যারা ব্যবসা করছে দখল করে তাদের উচ্ছেদ অভিযান আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন। একদম। এর পরবর্তীতে কি কি প্রক্রিয়া অনুসরণ করা যেতে পারে? কারণ এর আগে উচ্ছেদ অভিযান আমরা দেখেছি এবং দেখেছি যে পরবর্তীতে তারা কোনো না কোনোভাবে সেগুলো ম্যানেজ করে চলেন। সেই ক্ষেত্রে আপনার পরামর্শ কি হবে? কোনোভাবেই এটা থামানো যায় না। এটা আগের অনেক সরকারও চেষ্টা করেছে। যখন নতুন নতুন সরকার আসে নতুন নতুন হাত বদল হয় বটে, এছাড়া আর কিছুই হয় না। মানে 2-1টা দিনের জন্য তারা উচ্ছেদ হয়ে আবার নতুন করে নেগোশিয়েট করে এসে তারা আবার কিন্তু পথে বসে। সাস্টেনেবিলিটির দিক থেকে যদি চিন্তা করা, আমরা যেটা বারে বলার চেষ্টা করেছি সেটা হচ্ছে যে ইনফর্মাল যে ইকোনমি, এটা কিন্তু বাংলাদেশের জন্য একটা গুরুত্বপূর্ণ ইকোনমি এবং ঢাকা শহরেও এই যে অনানুষ্ঠানিক অর্থনীতি, এটা বিরাট একটা কন্ট্রিবিউশন ঢাকা শহরেও আছে। কিন্তু এমন হতে দেয়া যায় না যে আপনার ফুটপাথগুলোকে দখল করে সাধারণ মানুষের চলাচলকে বিঘ্নিত করছে। এই বিঘ্নটা করানো যাবে না। ফুটপাথ মানুষের যারা পায়ে চলাফেরা করবে তাদের জন্য ছেড়ে দিতে হবে, এটা হচ্ছে প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে যে যারা ওখানে বিজনেসটা করে, আপনি
কোনো কোনো শহরে ভেন্ডার পলিসি আছে। ভেন্ডার পলিসিতে মানে কিছু ভেন্ডারকে রেজিস্ট্রেশন দেওয়া হয়, তাদের লাইসেন্স দেওয়া হয় এবং তাদের বসার একটা জায়গা আপনাকে ডিজাইন করে দেয়, যাতে করে মানুষের চলাচলে কোনো সেটা কি মানে সড়কের উপরে, সড়কের উপরে না, সড়কের পাশে। মার্কেটেরও কথা বলা হয় অনেক হ্যাঁ, সময়। অনেক জায়গায় পুনর্বাসনের জন্য মার্কেটে তৈরি করা হয়। আচ্ছা, অনলাইন ভিত্তিক একটা নিউজ পোর্টাল, হ্যাঁ, তারা আজকেই 15 এপ্রিল নিউজের হেডলাইন দিয়েছে এরকম যে ফুটপাতের ব্যবসায়ীদের লাইসেন্স দেবে সরকার, এরকম বলেছেন ডিএসসিসির প্রশাসক। এই সিদ্ধান্ত যদি এটা হয়ে থাকে তাহলে এরকম সিদ্ধান্ত আসলে কতটুকু ফলপ্রসূ হবে বলে মনে করেন? যদি সেটা মনে করে থাকে যে খুব নিয়ন্ত্রিতভাবে লাইসেন্স দিয়ে তাদের বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে আসলে ব্যবসায়ীদের সংখ্যা কমিয়ে আনবে, যদি সেটা হয়ে থাকে এরকম, তাহলে এই সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখবেন? আচ্ছা, এখন একটা চ্যালেঞ্জ হচ্ছে যে শহরের কোন কোন কেন্দ্রে গিয়ে এই ভেন্ডাররা বসে, ব্যবসায়ীরা বসে, সেই জায়গাগুলোকে চিহ্নিত করা এবং সেখানে সংখ্যা যদি 200 থাকে সেখানে এটাকে কমিয়ে আনতে হবে। কারণ অতিরিক্ত মানুষ মানে ভেন্ডার যখন থাকে তখন সেখানে চলাচলে অবশ্যই সেখানে বাধাগ্রস্ত হয়। আর ভেন্ডারদের যখন রেজিস্ট্রেশন হয় তখন কিন্তু যারা রেজিস্ট্রেশন দেয় অর্থাৎ সিটি কর্পোরেশন, তাদের নিজেদেরও একটা দায়িত্ব থাকে, তাদের নিরাপত্তা, তাদের বসার জায়গা এবং অ্যাট দ্য সেম টাইম যারা পথচারী আছে তাদের চলাচলে কোনো বিঘ্ন যেন না হয়। নিশ্চয়ই। তো এই ধরনের সামগ্রিকতা চিন্তা করে একটা ভেন্ডার পলিসি তৈরি করা, এটা অনেক শহরেই আছে। উত্তর সিটি কর্পোরেশন একসময় শুরু করেছিল, শেষ করেনি। এরকম একটা ভেন্ডার পলিসি করে ভেন্ডারদের একটা রিডিস্ট্রিবিউশনের মধ্য দিয়ে একটা সাস্টেনেবিলিটির দিকে যেতে পারে। বুঝতে পারছি। আমরা আরেকটা প্রশ্ন নিতে চাই, হাত তুলেছেন। আসসালামু আলাইকুম, আমি শাহরিয়ার আহমেদ অসি, সাউথ ইস্ট প্রশ্নগুলো ইউনিভার্সিটিতে। একটু সংক্ষেপে নিব আমরা। হ্যাঁ জি, আমি সাউথ ইস্ট ইউনিভার্সিটিতে বিবিএ ডিপার্টমেন্টে পড়ছি। প্রশ্নটা এই টপিকের নাও হতে পারে, বাট এটা খুবই দরকার। রিসেন্টলি আমরা লক্ষ্য করছি বাংলাদেশে নিরাপত্তার খুব অভাব। এক্সাম্পল দেই, আমার এক ফ্রেন্ড কিছুদিন আগে গ্রাম থেকে ঢাকায় আসছে। রাতে 3টার দিকে সে যখন বাস থেকে নামে তার 5 থেকে 6 মিনিট পরে মোটরসাইকেলে করে 2-3 জন এসে তার চুরি দেখায়, তার কাছ থেকে ল্যাপটপ সহ তার ব্যাগটা মানে যা ছিল তার কাছে এগুলো ছিনতাই করে নিয়ে যায়। দেন সে পুলিশের কাছে জিডি করার পরে সেই বিচারটা আর কি পায় নাই। 3-4 মাস হয়ে গেছে, মানে তারা এইভাবে করে না আর কি। কিন্তু আমরা দেখি যে হেভিওয়েট প্রার্থী যারা, মানে হেভিওয়েট মানুষ যারা আছে, আইনে যারা কাজ করে, পুলিশ বা বিভিন্ন ডিফেন্সের লোক, এনারা ওনাদের কাছে বেশি আর কি প্রায়োরিটি পায়। নাগরিক নিরাপত্তা নিয়ে এবং একই সাথে বিচার যাতে সহজ হয় এবং যাতে সাধারণ মানুষ যাতে বিচারটা সহজ হয়। বুঝতে পারছি। আর কোনো প্রশ্ন আছে? আরেকটা আমরা প্রশ্ন নিয়ে নিই একই সাথে। এখান থেকে একজন প্রশ্ন করবেন মধ্যে। থ্যাংক ইউ স্যার। আচ্ছা জি, করুন। ধন্যবাদ। আমি ইয়াসিন আফার সাগর, গভর্নমেন্ট সরদি কলেজ থেকে বিবিএ কমপ্লিট করছি। আমার প্রশ্নটা হচ্ছে, আপনি যেটা বলেছিলেন যে খাল ব্যবস্থাপনার যে বিষয়টা, তো আমরা প্রতিনিয়ত দেখি যে স্বৈরশাসকের আমলে আমরা দেখেছি খাল খনন তারা করেছে, অন্তর্বর্তী সরকারের সময় দেখলাম আমরা তারা খাল খনন করেছে। বিশেষ করে আমাদের ঢাকা দক্ষিণের যে 75 নম্বর ওয়ার্ডটা, এখানে একটা খাল আছে যেটা হচ্ছে জিরানি খাল, যেটা নিয়ে মোস্ট অফ দ্য টাইম টপিকে আসে। এটা হচ্ছে বালু নদী পর্যন্ত চলে গেছে আপনার। তো এখানে আমরা দেখি কি খালটা খনন করার পরে যখন বেকো দিয়ে খালটা খনন করা হয়, খালের ভিতরে মাটিগুলো এনে পাড়ে রাখা হয়। তো কিছুদিন না যেতে বৃষ্টি বা যে কোনো কারণে পাড় থেকে মাটিগুলো আবার খালে গিয়ে পড়ে। তা এখানে খাল খনন করে তাহলে আমাদের লাভটা হচ্ছে কোথায়, অর্থ অপচয় ছাড়া? আর আরেকটা প্রশ্ন হচ্ছে যে অটোরিকশার যে জিনিসটা, এখানে আমরা দেখি যে আপনি যেটা বললেন পুনর্বাসনের কথা, তাহলে এখন তো যারা অটোরিকশা চালাচ্ছে নতুন করে অনেকে অটোরিকশার দিকে ঝুঁকতে পারে। তো সেক্ষেত্রে আমাদের পুনর্বাসন কষ্টটা তো বেশি হয়ে যাবে। আমরা এখনই কি এটাকে স্টপ করতে পারি কিনা, যে আমরা এখন স্টপ করলাম, তারপর বসে আমরা পুনর্বাসনে তাদেরকে এন্ট্রি করে নিলাম? আচ্ছা, আমরা মনে হয় যে আরেকটা নিয়ে না, আমরা দুটো পেয়েছি, নিব আরেকটা প্রশ্ন। ঠিক আছে। আচ্ছা, নাগরিক নিরাপত্তা নিয়ে যে ভাবনাটা, এই দেখেন, নাগরিক নিরাপত্তার বিষয়টা আমরা প্রত্যেকেই আমাদের জীবন ছুঁয়ে যায়। মানে সকালবেলা বের হওয়া যায় না, সন্ধ্যার পরে বের হওয়া যায় না, ছেলে মেয়ে নির্বিশেষে কে কখন কোন জায়গায় এই নিরাপত্তাহীনতার মধ্যে পড়ে, এটা টোটাল সামগ্রিকভাবে একটা রাষ্ট্রীয় একটা ব্যাপার। এটা তো রাষ্ট্রকে অবশ্যই নিশ্চিত করতে হবে। নানা ধরনের অনিরাপত্তার মধ্য দিয়ে আছে। সবচাইতে দুঃখজনক যেটা হচ্ছে সেটা হচ্ছে যে সাধারণ মানুষ থানা পুলিশে গিয়ে সঠিকভাবে বিচারটা পায় না, অথবা অ্যাক্সেসিবিলিটিটা, তার যে মানে সে যে যাবে বিচারটা চাইবে, তার একটা প্রতিকার চাইবে, এটা পেতে গিয়েও তাকে নানা রকমের হয়রানির মধ্যে দিয়ে যেতে হয়। এটা আমাদের জন্য খুবই দুঃখজনক। এটা কবে ঠিক হবে এটা আমি জানি না।
এটা মানে নির্বাচিত সরকার যারা আসেন তারা ভাববেন। তবে এই কথাটা দয়া করে আপনারা বারে বারে বলবেন, এই অনিরাপত্তাহীনতার কথাটা। আমরা বলতে বলতে একটা সময় না একটা সময় মানে রাষ্ট্র শুনবে। আর এরপরে আমি ছোট ছোট করে উত্তরগুলো দিয়ে দিই, কারণ আরও কেউ কেউ হয়তো প্রশ্ন করতে চাইবেন। খালের কথাটা এই গভর্নমেন্টের একটা নতুন মানে একটা ম্যান্ডেট অথবা একটা নতুন প্রতিশ্রুতি দিয়ে এসছেন, সেটা হচ্ছে সারা বাংলাদেশে প্রচুর পরিমাণে তারা খাল খনন করবেন। এটা এর মানে বিএনপির জন্মলগ্ন থেকে এই ধরনের একটা তাদের কর্মসূচি ছিল, খুবই সাকসেসফুল এবং খুবই প্রশংসিত এই কর্মসূচি। তো এটা আমাদেরকে আশান্বিত করে। আপনাকে ছোট্ট একটা এক্সাম্পল দিই, 2017 থেকে 2019 সাল পর্যন্ত আমার মানে প্রফেশনাল কাজের কারণে 26টা পৌরসভাতে আমি ভিজিট করেছিলাম। প্রত্যেকটা পৌরসভার একই অবস্থা, যে খালগুলো ছিল খালগুলো প্রথমে মেরে ফেলে, ভরাট করে ফেলে, ময়লা ফেলে, তার পরবর্তীতে জলাবদ্ধতা হয়, বলে আমাদেরকে জলাবদ্ধতা নিরসনের জন্য ফান্ড দেন। আচ্ছা, তো এই প্রক্রিয়া সারা বাংলাদেশের প্রত্যেকটা শহরে। আমরা জনগণ হিসাবেও কিন্তু আমরা আমাদের নাগরিক দায়িত্ব পালন করি না। যেই খালটা পরিষ্কার করা হয় মাত্র 2 মাস পরেই সেই খালটা আবার টোটালি ফিল আপ হয়ে যায়। তো ফলে আমাদের ওয়েস্ট ম্যানেজমেন্ট, সিটি কর্পোরেশনের যে মেয়র যিনি আসেন, কাউন্সিলর যিনি আছেন, তাকেও যত্নশীল হতে হবে যে এটা পরিষ্কার করে। 2 নম্বর হচ্ছে যে ওয়েস্টগুলো কালেক্ট করে সময় মতো, সেগুলো যেন রাস্তায় পড়ে না থাকে। আর নাগরিক হিসাবে আমার দায়িত্ব হচ্ছে আমরা আমাদের ময়লাটা দয়া করে রাস্তায় না ফেলি। শিক্ষিত অশিক্ষিত সকল ধরনের মানুষকে আমি দেখেছি, তারা রাস্তায় মানে খেতে খেতে যাচ্ছে, একটা পেট বোতল ছুঁড়ে ফেলে দিচ্ছে তার পাশে। তো এই জায়গাগুলো থেকে আমাদেরকে বের মানে হয়ে আসতে হবে আর কি। জি, আর প্রশ্ন, হ্যাঁ ওই যে উপরে ওই। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আবু জাকের রিজিয়াম, আমি সাউথ ইস্ট ইউনিভার্সিটি থেকে যাচ্ছি। আমি মূলত মাদকের যে ভয়াবহতা এই রাজধানীর ভিতরে আমি দেখি যে গ্রামেও এতটা ভয়াবহতা নেই। বিভিন্ন জায়গায় যে হচ্ছে আপনার অলিতে গলিতে বিভিন্ন সুপ্রি বাসায় আর কি হচ্ছে ওখানে মাদকের যে বিক্রিটা হয়, এটার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে প্রশাসন জানে, ওরা আসে, ওনারা এসে উঠাই দিয়ে যায়, ওনারা উঠাই দিয়ে যাওয়ার পর 1 ঘন্টা পর আবার ওখানে বসে। এখানে হচ্ছে প্রশাসনের যে ভূমিকা, এটা নিয়ে আমি একটু জানতে চাই। প্রশাসনের ভূমিকাটা ধরেন, প্রশাসন ভালো করে কাজ করবে, ল এনফোর্সিং এজেন্সিরা তাদের ল এনফোর্স করবে, সেটার একটা দিক আছে। মানে যদি সেটা না করে তাহলে সে সরকার ব্যর্থ, সে ব্যাপারে আমাদের কোনো দ্বিধা নেই। দ্বিতীয় জিনিস হচ্ছে যে আমাদের পারিবারিক শিক্ষা এবং পরিবারের মধ্য থেকেও সন্তানদেরকে বড় করার যেভাবে আমরা বড় করি, সেখানের মধ্যেও কিছু শিক্ষা আছে যেগুলো পরিবার থেকে এটা দেয়া প্রয়োজন। আরেকটা জিনিস হচ্ছে যে আমরা অতিমাত্রায় আমরা ওই সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য প্ল্যাটফর্মের নির্ভরশীলতা আমাদের বেড়েছে। এগুলো আমাদেরকে আসলে এইসব কাজে কিন্তু উদ্বুদ্ধ করে। অনেক কিছু আমরা দেখি যার সাথে আমরা অ্যাসোসিয়েটেড হয়ে যেতে চাই, আমরা সেরকম একজন হিরো হতে চাই, আমরা সেরকম একটা চরিত্রের মধ্যে নিজেকে দেখতে পাই। এগুলোও আমাদেরকে এনকারেজ করে। ফলে সামগ্রিকভাবে একটি রাষ্ট্রীয় দায়িত্ব আছে, সামাজিক দায়িত্ব আছে, পারিবারিক দায়িত্ব আছে। আর আরেকটা জিনিস হচ্ছে সুশিক্ষা। সুশিক্ষা তখনই হবে যখন আমি স্বশিক্ষিত হব, নিজে যখন আমি চর্চা করব, পড়াশোনা করব। এটা আমাদের খুব দরকার। আমাদের পড়াশোনার মান যেমন কমেছে, আমাদের পড়াশোনার পরিমাণও মনে হয় কমছে। আমরা সারাক্ষণই রিলসের উপরে থাকি। অর্থাৎ নাগরিককে আরো সচেতন হয়ে অনেক বেশি সচেতন, সেটা আপনি মনে করছেন। আচ্ছা, সবার হয়ে একটা বিষয় আপনার কাছে ডক্টর আক্তার মাহমুদ, আপনার কাছে জানতে চাই, বর্জ্য ব্যবস্থাপনা। কিছুক্ষণ আগে প্রাসঙ্গিকভাবে আপনিও বলছিলেন, মশা এবং ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনের যে পরিকল্পনা, সেই পরিকল্পনা আদৌ আছে কিনা, বা থাকলেও সেটা কতটুকু কার্যকরী? কারণ এত মানুষ মিলেও কি মশা মারা সম্ভব হচ্ছে না? কিভাবে দেখেন বিষয়টাকে? দেখেন, গত 1.5-2 বছরে আমরা খুব ক্রাইসিসের মধ্য দিয়ে গেছি। এটা আপনি মানে স্বীকার করতেই হবে। নানাভাবে আমাদের সমস্ত কিছু ভেঙে পড়েছে। আমাদের নির্বাচিত প্রতিনিধিরা পালিয়ে গেছে, আমাদের সেখানে প্রশাসক এসেছে, আমাদের আঞ্চলিক প্রশাসক দিয়ে আমরা শহর চালিয়েছি, আমাদের ওয়ার্ড কাউন্সিলররা পালিয়ে গেছে। ফলে আমাদের যে দৈনন্দিনের যে কাজগুলো ছিল, তখনও ডেঙ্গু ছিল, তখনও ছিল, কিন্তু সেখানে একটা প্রক্রিয়া ছিল, এগুলো অনেকাংশে ব্যাহত হয়েছে। তা আমি আশা করব যে দ্রুত একটা স্থানীয় সরকার নির্বাচন হবে এবং স্থানীয় সরকারের নির্বাচনের মধ্য দিয়ে আমাদের এই কার্যক্রমগুলো
বিশেষ করে মশা নিধন অথবা বর্জ্য ব্যবস্থাপনার মতো যে কাজগুলো, এগুলো আরও শক্তিশালী হবে এবং এগুলো আরও মানে পরিশীলিত হবে। এখন এটা দরকার হচ্ছে দ্রুত একটা স্থানীয় সরকার নির্বাচন। আর আরেকটা জিনিস হচ্ছে যে এখানেও আমাদের কিন্তু নাগরিক একটা দায়িত্ব। আমি সবসময় পুরো জিনিসটাকে সামগ্রিকভাবে দেখতে চাই। সরকার, সিটি কর্পোরেশন, স্থানীয় সরকার সবারই আছে, সবারই ভূমিকা আছে, নাগরিকদেরও ভূমিকা আছে। আমরা যদি আমার আঙ্গিনাটাকে পরিষ্কার রাখি, আমি আমার ছাদটাকে যদি পরিষ্কার রাখি, আমি আমার বাসার সামনে নালাটাকে ময়লামুক্ত রাখি, তাহলে কিন্তু সেখানে মশা জন্ম হয় না, সেখানে জলাবদ্ধতাও তৈরি হয় না। ফলে আমি আমার কাজটা করতে চাই এবং সরকার যেন সরকারের কাজটা করে এবং আমি যেন সরকারকে জবাবদিহি তার আওতায় আনতে পারি। আমাদের সময় আস্তে আস্তে কমে আসছে, যেহেতু প্রশ্নগুলো খুব সংক্ষেপে নিতে চাই। জি, আপনি। আসসালামু আলাইকুম, আমি মাসুদ রানা, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একজন বাসিন্দা। আমরা বহির্বিশ্বে দেখতে পাই, যেহেতু আমরা সারাদিনই সোশ্যাল মিডিয়ার মধ্যে থাকি, আমরা বহির্বিশ্বে দেখতে পাই যে যখন তাদের শহরের ভিডিওগুলো করা হয়, তাদের শহরটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, তাদের মুক্ত আকাশটা দেখা যায়, তাদের ওইখানে কোনো বাধ্যবাধকতা বা কোনো ব্যারিকেড নেই। কিন্তু আমরা যখনই এই ভিডিওগুলো দেখে উদ্বুদ্ধ হয়ে রাস্তায় নেমে আমাদের আকাশ দেখতে চাই, আমাদের চোখে পড়ে কিছু ওয়াইফাই তার, বিভিন্ন তার। আমরা আসলে মাঝে মাঝে চিন্তায় পড়ে যে এটাকে আমরা আকাশে দেখছি না আকাশে মেঘ করেছে, এত তার কেন? আমরা যদি এই তারগুলোকে একটা সাইটে রাখতে পারতাম, আমরা কিন্তু সুন্দর আমাদের পরিবেশটা দেখতে পারতাম। আরেকটা যে সমস্যা, সেটা হচ্ছে আমাদের সমস্যা, এবং এই জিনিসটাকে বহির্বিশ্বে তারা এটা একটা অর্থনৈতিক উপার্জনের একটা ব্যবস্থা করে নিয়েছে, সেটা হচ্ছে আমাদের বিলবোর্ডগুলো। আপনারা যদি এখন মতিঝিলে যান, দেখবেন বাংলাদেশের 64 জেলার সকল রাজনৈতিক ব্যক্তিত্ব, এমনকি অনেক ব্যক্তি আছে যাদের কোনো অপ্রয়োজনীয় ব্যানার ফেস্টুনে ভরে গেছে। আপনি বিল্ডিংয়ের দিকে তাকালে দেখতে পারবেন না সেই দেয়ালের রংটা কী ছিল, আপনি শুধু ব্যানার দেখতে পাবেন। তা আমার প্রশ্নটা হচ্ছে এই যে ব্যানারগুলো আমরা কেন দেয়ালে লাগাই? সরকার কি বা সিটি কর্পোরেশন কি এরকম কোনো স্টেপ নিবে যে বিলবোর্ড থাকবে যেইখানে শুধুমাত্র আমাদের প্রচারণাগুলো চালানো হবে বা আমাদের বিজ্ঞাপনগুলো দেওয়া হবে, যাতে আমরা আর্থিকভাবে আমাদের সরকার স্বাবলম্বী হতে পারে, আমাদের নগরটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারে? বুঝতে পারছি। এই হচ্ছে আমার প্রশ্ন। নির্বাচনে আমরা দেখেছি যে পোস্টারবিহীন নির্বাচন বোধহয় প্রথমবার আমরা দেখেছি কিছুদিন আগে, কিন্তু ব্যানার টাঙানো সেটাও এখনো নিয়ন্ত্রণের বাইরে, কোথাও কোথাও চাইলে কিন্তু পারা যায়, সেটা কিন্তু প্রমাণিত। এখন বিষয়টা হলো যে আমাদের যে বিলবোর্ডগুলো, প্রশ্নটা শুরু আরও আগে থেকে, যে প্রচুর পরিমাণে তার, রাস্তা জুড়ে তার, প্রত্যেকটা পিলারে জুড়ে তার। 2014 সালে ব্রাজিল থেকে একটা গ্রুপ এসেছিল, আর্টিস্ট, তারা 14 জনের একটা গ্রুপ এসেছিল বাংলাদেশে ঢাকা দেখতে। ঢাকার থেকে যাওয়ার সময় তারা কিছু ছবি উপহার দিয়ে গেল আমাদেরকে। আচ্ছা। তার মধ্যে রাস্তার ছবি বেশি এবং সবগুলোর পিলারের মধ্যে আপনার তারের ছবি। তার মানে তাদের কাছেও একজন যিনি আগন্তুক এই শহরে, তার চোখে কিন্তু প্রথম এই তারটা পড়ে এবং এটা এই শহরের সাথে নামের সাথে চলে আসছে। এখন এগুলোর নানা রকমের প্রক্রিয়া আছে, কিভাবে এগুলোকে রিপ্লেস করা যায়, আন্ডারগ্রাউন্ডে নিয়ে যাওয়া যায়, কিভাবে ডাক করে তার ভিতর দিয়ে নিয়ে যাওয়া যায়, আবার কিছু কিছু স্যাটেলাইটের মাধ্যমে। প্রক্রিয়া কি কখনো শুরু হয়েছিল ভেবেছে এইটা নিয়ে? তো আমার তো মনে হয় 7-8 বছর আগেও একটা প্রকল্প আগারগাঁয়ে করেছে। কি আর সম্পূর্ণ হয়েছিল, চলমান ছিল? এটা একটা পাইলটিং ছিল এবং এটা সম্ভব, সেটা সেখানে দেখা গেছে, প্রমাণ হয়েছে এটা সম্ভব। অন্যান্যরা সবাই করেছে, আমরাও কেন করতে পারবো না? আমরাও করতে পারবো। আর এখন টেকনোলজি, প্রযুক্তির প্রচুর পরিবর্তন হয়ে গেছে। এখন আর ডিশের লাইনও টানা লাগে না, আপনি অন্যভাবেও প্রযুক্তি চলে আসছে। ফলে প্রযুক্তির উন্নত হয়েছে এবং প্রযুক্তিগুলো পরিবর্তন হলেই কিন্তু আপনার এগুলো চলে যায়। এখন আমরা কতটা চাইব রাষ্ট্র এবং সরকার এবং এই ডিপার্টমেন্টে যেই রেসপন্সিবল মিনিস্ট্রি যারা আছে, তারা এখানে উদ্যোগ নিতে হবে যে আমরা এই জঞ্জালটাকে মুক্ত করতে চাই। প্রাসঙ্গিকভাবে আমি আরেকটা জিনিস বলে রাখি, যেটা এখন পর্যন্ত কেউ বলছেন না, সামান্যভাবে এসছেন, যে আমরা আকাশ দেখতে পাই না, গ্লুমি একটা আকাশ দেখি। গ্লুমি আকাশ কেন দেখি? ধুলার কারণে। আপনি বর্ষাকালে একটা ছবি তুলে দেখবেন কি ঝকঝকে ছবি আসে ঢাকা শহরে, কিন্তু আপনি শীতকালে ছবি দেখেন, আপনি বেশি দূর দেখতে পাবেন না, ভিজিবিলিটি কমে যায়। তার কারণ হচ্ছে ধুলা। এখানে প্রচুর পরিমাণে ধুলা আছে, দূষণ আছে। যেমন বায়ু দূষণ আছে, তেমনি পানি দূষণ আছে। এই দূষণের মধ্যে আমরা পড়ে আছি, আমাদের র্যাঙ্কিং সবসময় উপর দিকে থাকে দূষণের দিক থেকে।
ফলে এটা একটা সামগ্রিক এফোর্টের ব্যাপার। এটা সরকার, বেসরকারি প্রতিষ্ঠান এবং জনগণ সামগ্রিকভাবে এই চেষ্টা করতে হবে। কিন্তু করলে কি হবে, লিড কে নিবে? জনপ্রতিনিধি। সেই জনপ্রতিনিধি আমাদের দরকার, যিনি এই বিষয়ে আমাদেরকে উদ্বুদ্ধ করতে পারবেন, আমরা জনগণ তার সাথে ঝাঁপিয়ে পড়তে চাই। সবুজায়ন নিয়ে একটা ব্যাপার আমরা প্রায় পড়ে থাকি যে 25% অন্তত সবুজায়ন হতে হয়। ঢাকা শহরে সম্ভবত 8%-এরও একেবারে নিচে। না, আরো কম। আমরা এই সবুজ ছাড়াই বেঁচে থাকতে পারবো বলে মনে করেন? হ্যাঁ, কোনোভাবে বেঁচে তো আছি আমরা, এবং দূষণের জগতের মধ্যে আমরা আছি। এখন মানুষের মধ্যে এক ধরনের সচেতনতাও তৈরি হচ্ছে। তারা ধীরে ধীরে কিছু ভেজিটেশন করছে, কেউ বারান্দায় করছে, কেউ জানালায় করছে, কিন্তু সেগুলো তো তার সেটা কি সেই অভাব পূরণ করে? সেটা একদমই করে না। কিন্তু আমাদের দরকার হচ্ছে যেই টোটাল শহরের যে ল্যান্ডেড এরিয়া, সেই ল্যান্ডেড এরিয়ার একটা মানে অংশ আমাদের দরকার, যেটা আপনি 25 ভাগ বলেছেন। কোনো কোনো শহরে 20 ভাগ, কোনোভাবে 25 ভাগ। স্টকহোম শহরে 33 ভাগ মানে গাছ আছে। সেক্ষেত্রে এই বললেন যে স্থানীয় সরকার বা সামগ্রিকভাবে কেন্দ্রীয় সরকার কিভাবে পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে? কারণ আমরা দেখেছি যে এই খাল খনন কর্মসূচির সাথে সাথে বৃক্ষরোপণ কর্মসূচির ঘোষণা আছে বা পরিকল্পনা আছে বলে আমরা জানতে পেরেছি। নগর পরিকল্পনাবিদ হিসেবে কি মনে করছেন যে সেটাকে কিভাবে বাস্তবে রূপ দেওয়া সম্ভব অতি দ্রুত সময়? আমার তো মনে হয় যারা নগরের এই প্রশাসনের সাথে যুক্ত, রাজউক, সিটি কর্পোরেশন বা অন্যান্য যে সকল সার্ভিস ডেলিভারি এজেন্সি আছে, তারা সরকারের এই ম্যান্ডেটটাকে লুফে নেওয়া দরকার। যে আমরা এই সুযোগটা পাচ্ছি যে এই সরকারের যে ম্যান্ডেটটা আছে এটাকে আমরা বাস্তবায়ন করাতে চাই। এতে করে নাগরিকরা মানে হবে, সুবিধা পাবে। কিন্তু সেই পরিকল্পনায় শহরকে কিভাবে অন্তর্ভুক্ত করা যায়? সেই শহরের মধ্যে এই আমাদের জলাবদ্ধতা প্রত্যেক বছরে হয় 55 মিলিমিটার বৃষ্টি হলে জলাবদ্ধতা তৈরি হয়ে যায়। তো যেহেতু তাদের এটা ম্যান্ডেটের মধ্যে, মানে তারা প্রতিশ্রুতির মধ্যে আছে, আমরা খালগুলো চিহ্নিত করা আছে, খালগুলোকে পরিষ্কার করুক, পাড়টা বাধাই করে ফেলুক, সীমানাটা চিহ্নিত করে ফেলুক, যাতে করে পরবর্তী তার এনক্রোচ না হয়। তাহলে এই একটা প্রতিশ্রুতি যদি আপনি বাস্তবায়ন করতে পারেন, তাহলে আপনি জলাবদ্ধতা মুক্ত হবেন। আচ্ছা। 2 নম্বর হচ্ছে যে আপনি সবুজ বাড়াতে চান। সবুজ যদি আপনি বাড়াতে চান, আপনাকে বৃক্ষরোপণে যেতে হবে। দেখেন, এই ঢাকা শহরের চারদিকে যে 4টা নদী আছে, প্রায় 100 কিলোমিটার 200 কিলোমিটার দুই পাশে আপনি পার পাবেন। এই পার ধরে যদি আপনি একটা উপযুক্ত গাছ লাগান, সব গাছ আপনি লাগাতে পারবেন না, একটা উপযুক্ত গাছ নির্বাচন করে আপনি যদি গাছগুলো লাগান, এবং বিভিন্ন মৌসুমে বিভিন্ন রকমের ফুল ফুটবে, এবং ঋতু পরিবর্তনের সাথে সাথে আপনার ফুলের পরিবর্তনও হবে। দেখেন, জায়গা কিন্তু আছে, আমাদেরকে এক্সপ্লোর করতে হবে যে কোথায় আমরা লাগাবো। গাছও তো ছিল, সে খালি পরিকল্পনায় শুধু গাছ কাটা বা বৃক্ষ নিধনই আমরা লক্ষ্য করেছি। যাই হোক, আমরা সেই আশাও রাখি। আর একটা প্রশ্ন নিব, আমাদের আয়োজন শেষ করতে হবে। উপরে হাত তুলেছেন, আমি দুঃখিত সবাইকে সুযোগ দিতে পারছি না আজকে, যেহেতু আয়োজন একেবারে শেষ পর্যায়ে। শেষ প্রশ্ন নিতে চাই। আমি আশরাফুল ইসলাম, আমি পড়ছি ল নিয়ে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিতে। তো আমার কোশ্চেনটা হচ্ছে এরকম যে নগরের স্যানিটেশন ব্যবস্থাটা নিয়ে, যে পাবলিক টয়লেটগুলো আসলে পুরুষদের জন্য যেমনই ব্যবহারের অনুপযোগী, ঠিক তেমন নারীদের জন্য, পুরুষদের চেয়ে নারীদের আসলে বেশি প্রয়োজনীয় করা, স্বাস্থ্যসম্মত করা উচিত নারীদের জন্য। সেক্ষেত্রে সিটি কর্পোরেশন থেকে আমরা তেমন কোনো পরিকল্পনা দেখছি না এই বিষয়টা নিয়ে। আরেকটা বিষয় হচ্ছে আমার যে ঢাকা শহরের যে সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো রয়েছে, যেমন সরকারি এবং বেসরকারি, এগুলোকে আসলে ঢাকার বাহিরে কিভাবে নেওয়া যায়, যে ডিসেন্ট্রালাইজ যে বিষয়টা, এটা কিভাবে করা যায়, এটার কোনো পরিকল্পনা আছে কিনা সরকারের? অনেক ধন্যবাদ। সে বিষয়ে মানে একটা কথা একেবারে না বললেই নয়, আপনি কথাটা যেখানে শেষ করেছেন, এই যে আমাদের খুব কাছে এখানে পান্থকুঞ্জ যে পার্কটা, তারপর রোকেয়া পার্কটা যেটা ফার্ম গেটে, এখানে যখন গাছগুলো কাটা হলো, পরিবেশবাদী সংগঠনগুলো সবচাইতে বেশি অ্যাক্টিভ ছিল। আমরা ওখানে মানে 145 দিন আন্দোলন করেছি। আনোয়ারা পার্ক ছিল কি ওটা? আনোয়ারা পার্ক হচ্ছে যে মেট্রো স্টেশনের ওখানে যে জিনিসপত্র রাখলো, আর পান্থকুঞ্জ হচ্ছে আপনার 21 টিভির সার্ফ করার ওখানে যেটা আছে, সেখানে যখন এই রাস্তা সম্প্রসারণ এবং ফ্লাইওভার তৈরি করার জন্য গাছ কাটলো, 145 দিন আমাদের ছেলেমেয়েরা সেখানে আন্দোলন করেছে। সেখানে দিন রাত 24 ঘন্টা তারা ওখানে অবস্থান কর্মসূচি করেছে। তো নাগরিকদের মধ্যে কিছু কিছু অংশ আছে যারা এই প্রতিবাদগুলো করে। অনেক সময় এই প্রতিবাদগুলোকে, এই আন্দোলনগুলোকে দমিয়ে রাখা হয় তাদের ওই প্রকল্পগুলোকে বাস্তবায়ন করতে গিয়ে। তো আমি যেটা মনে করি যে এনভায়রনমেন্টের প্রতি যদি স্টুয়ার্ডশিপ থাকে, তাহলে আমরা এনভায়রনমেন্টটাকে সুরক্ষা দিতে পারবো। আপনার প্রশ্নের উত্তরটা, পাবলিক টয়লেট বা হাইজিন নিয়ে নাগরিক, পাবলিক টয়লেটের অবস্থা খুবই খুবই খারাপ ছিল একটা সময়,
এখন কিছু কিছু উন্নতি আমরা লক্ষ্য করি। একজন আর্কিটেক্ট আছেন, নাম হচ্ছে ফারহানা তনু, মানে ঢাকা শহরে যে কটা সুন্দর পাবলিক টয়লেট দেখেন সেই টয়লেটগুলো কিন্তু যে ডিজাইন করেছে সে হচ্ছে এই ভদ্রমহিলা। এখানে কিছু এনজিও কাজ করে, সরকার, স্থানীয় সরকার এবং এনজিও মিলে ঢাকা শহরে বেশ কিছু করেছে। আমাদের আসলে চাহিদা কিন্তু আরও অনেক বেশি। আরও কিছু জায়গা আমাদের এক্সপ্লোর করা দরকার যেখানে কম ইনভেস্টমেন্টে আরও ভালো পাবলিক টয়লেট আমরা পেতে পারি। এই ধারাটাকে চলমান রাখতে হবে। আর আরেকটা জিনিস আমি শুধু বলে রাখি, এটা যে নারী এবং শিশু এবং বৃদ্ধ তাদের উপযোগী যদি আপনি নগর তৈরি করতে পারেন তাহলে সেটা সকলের জন্য নিরাপদ নগর তৈরি হবে। আমরা চাইল্ড সেন্সিটিভ আরবান প্ল্যানিংয়ের কথা বলি, আমরা জেন্ডার সেন্সিটিভ প্ল্যানিংয়ের কথা বলি। এই যে এদের জন্য যদি আপনি একটা সুন্দর নগর তৈরি করতে পারেন, সেই নগর আসলে সকলের জন্য একটা ভালো নগর হতে পারে। জি, ডক্টর আখতার মাহমুদ, অনেক ধন্যবাদ আজকে আয়োজনে সময় দেওয়ার জন্য, এবং একই সাথে যারা প্রতিনিধি শিক্ষার্থী যারা ছিলেন তাদেরকেও ধন্যবাদ জানাতে চাই পুরো আয়োজনে মূল্যবান মতামত এবং প্রশ্নের জন্য। আজকের মতো এখানেই শেষ করতে চাই দর্শক, এবং আমার মনে হয় যে এই প্রশ্নের উত্তরগুলো খুব ভালো হয় যে স্থানীয় সরকারের যারা প্রতিনিধি রয়েছেন বা যারা এই মুহূর্তে 2 সিটি কর্পোরেশনের প্রশাসক রয়েছেন তারা নিশ্চয়ই শুনবেন এবং এই মতামতকে গুরুত্ব দিয়ে, বা আসছে স্থানীয় সরকার নির্বাচনেও যারা প্রতিনিধি হবেন, যারা নির্বাচিত হবেন, বা কেন্দ্রীয় সরকার বা সরকারের যে পরিকল্পনা রয়েছে তারা নিশ্চয়ই এগুলো শুনেন এবং শুনবেন, এবং একই সাথে সেই অনুযায়ী কর্মপরিকল্পনা নির্ধারণ করবেন। কারণ জনগণ যা চায় বা নাগরিক যা মনে করে সেটাই আসলে সমাধানের পথ দেখিয়ে দেয় বলে আমরা বিশ্বাস করি, এবং সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এই নাগরিক ভাবনা নিয়ে বা নগর কেমন চাই সেই বিষয়ক আলোচনা আজকের মতো এখানে ইতি টানছি। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য। দেখছিলেন RICL প্রেজেন্স মিট দ্য পিপল। ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে আগামী সপ্তাহে। শুভরাত্রি।